শেখ শাহজাহান কি করেছে? শেখ শাহজাহান কি করেছে? নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। কি করেছে শাহজাহান শুনলেন? ভাইপো বলছে কি করেছে শাহজাহান। আমি তাঁর বাইট দিয়ে আজকে শুরু করলাম, তার কারণ ঠিক একই রেপ্লিকা। কি করেছে কেষ্ট? কেষ্টকে গ্রেফতার করলেন কেন? কি করেছিল কেষ্ট? মনে আছে 2022-এর 14ই আগস্ট এ রাজ্যের মুখ্যমন্ত্রী বেহালার একটা সভা থেকে বলেছিলেন কেষ্ট অ্যারেস্টেড হওয়ার পর কি করেছে কেষ্ট, ঠিক এক স্টাইল। কি করেছে শাহজাহান, কি করেনি শাহজাহান। বাংলার মানুষ জানেন, সারা ভারতবর্ষ জানেন, সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ জানেন, এমনকি যারা তৃণমূল করেন তারা জানেন কি করেনি শাহজাহান। আর ভাইপোর সেটাকে কভার আপ করছেন। কি করেছে শাহজাহান। আমরা তার বাইট দিয়ে শুরু করলাম, তার কারণ এই মুহূর্তে বাংলার মানুষের সব থেকে যেটা প্রয়োজন, যাতে শাহজাহান, জাহাঙ্গীর, কাইজার, মুদাস্সার, শৌকত, সেলিমরা অপারেট না করতে পারে। এই অপারেটটা না করতে পারে কি করলে এদের অপারেশন বন্ধ করা যেতে পারে? সর্বোচ্চ প্রভাবশালী ভাইপো যদি অ্যারেস্টেড হয় তবেই কিন্তু সম্ভব শেখ শাহজাহানদের শেষ পর্যন্ত এই রাজনৈতিক বৃত্ত থেকে বার করে দেওয়া। রাজনৈতিক বৃত্ত থেকে বার করে দিলে 2024-এর লোকসভা নির্বাচনটা পিসফুল হবে। এই সহজ পাটিগণিতটা কি দিল্লির বিগ বসেরা জানেন না? এটা প্রশ্নটা আমাকে ভাবিয়েছে বারবার, জানেন, বিশ্বাস করুন। অনেকেই বলেন যে ভাইপো অ্যারেস্টেড হওয়া নিয়ে আপনারা এত উদ্বেগ প্রকাশ করেন কেন? স্বস্তিকাতে লেখা বেরোয় যে ভাইপোর অ্যারেস্টটা কি ইন্দ্রিয় সুখ না রাজনৈতিক সুখ। আমরা যেটা মনে করি যে ভাইপোর গ্রেফতার হওয়াটা দরকার এই কারণে এ রাজ্যের সমস্ত অপরাধী মেসেজ পাবে যে অপরাধ করলে ছাড় পাওয়া যায় না, তিনি সর্বোচ্চ প্রভাবশালী ভাইপো হলেও। সেই জন্যই বারবার বলি যে সর্বোচ্চ প্রভাবশালী ভাইপোর অ্যারেস্টটা দিল্লির বিগ বসরা কি ভাবছেন না জানি না, সেই নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে অপারেশন বিহার নিয়ে কিছু কথা বলার দরকার। অপারেশন বিহারে মিশন সাকসেসফুল বিজেপির। তার কারণটা হচ্ছে নীতিশ কুমারকে আরজেডির কাছ থেকে সরিয়ে নিয়ে আসতে পেরেছে। বিজেপির সমর্থনে সেখানে পুনরায় নীতিশ কুমার সরকার গড়েছে এবং আরও একটা রাজ্য শেষ পর্যন্ত ইন্ডিয়া জোটের হাতছাড়া হয়েছে। ঠিক এই অ্যাঙ্গেল থেকে পুরো ব্যাপারটাই সাকসেসফুল হয়েছে। বিজেপি সর্বভারতীয় নেতৃত্ব তারা সলতে পাকিয়েছিলেন অনেক দিন ধরে এবং সেইটাই শেষ পর্যন্ত সাকসেসফুল হয়ে বিজেপি হাতছাড়া হয়েছে ইন্ডিয়া জোটের। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নীতিশ কুমার মিশনটা সাকসেসফুল হয়েছে। যখন 22শে জানুয়ারি নিয়ে সারা ভারতবর্ষ থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সবাই চিন্তা করছি, সবার চোখ ওই রাম মন্দিরের দিকে, সাইলেন্টলি সেই সময় সলতেটা বিহারের পাকানো হয়েছিল এবং সর্বোচ্চ পর্যায়ে থেকে, এবং পুরো মিশনটাকে কমপ্লিট করেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এটা তো বাস্তবতা, এটা অস্বীকার করে তো লাভ নেই। মিশন বিহার কি কমপ্লিট হয়েছে? না, মিশন বিহার কমপ্লিট হয়নি। মিশন বিহারের সেকেন্ড পার্টটা শুরু হয়েছে। যারা এই সংবাদটা জানেন কিনা জানি না, ইতিমধ্যে লালু প্রসাদ যাদবকে 3 দিন আগে ইডি ডেকেছিল এবং 10 ঘন্টা তাকে ইন্টারোগেট করা হয়েছে। তার শারীরিক অসুস্থতা সত্ত্বেও 10 ঘন্টা ইডির অফিসে বসিয়ে রেখে তন্ন তন্ন করে তল্লাশি করা হয়েছিল তার মনের গভীরে কী কী আছে, তার করাপশন নিয়ে। কোন করাপশন? যখন তিনি রেলমন্ত্রী ছিলেন, সেই রেলমন্ত্রী থাকাকালীন রেলের চাকরি দেওয়ার জন্য বহু মানুষকে চাকরি দেওয়া হয়েছিল, বিনিময়ে তাঁদের জমি কম পয়সায় যাদব পরিবারের নামে রেজিস্ট্রি করা হয়েছিল। অর্থাৎ নিজের পরিবারের নামে জমি রেজিস্ট্রি করা হয়েছিল, বিনিময়ে রেলের চাকরি দেওয়া হয়েছিল বিভিন্ন ব্যক্তিকে ওই বিহারের মাটিতে। সেই করাপশনের চার্জ নিয়ে লালু প্রসাদকে 10 ঘন্টা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাকে জিজ্ঞাসাবাদ করেছে। গতকাল আমরা যেটা দেখলাম, তেজস্বী যাদবকে ইডি ডেকেছিল, 9 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং একসঙ্গে ভারতবর্ষের এবং বিহারের 24টা জায়গায় এই সময়ে তল্লাশি করেছেন, আমরা যা রিপোর্ট, লেটেস্ট রিপোর্ট যা পেয়েছি। ফলে স্বাভাবিকভাবে আরজেডি একটা বিধ্বস্ত অবস্থা রয়েছে। একদিকে নীতিশ, একদিকে লালু প্রসাদ যাদবকে ইডি 10 ঘন্টা ইন্টারোগেট করছে, 9 ঘন্টা তেজস্বী যাদবকে ইন্টারোগেট করছে, এবং ফেব্রুয়ারি মাসের সম্ভবত 21 তারিখ একসঙ্গে লালু প্রসাদ যাদবের 2 কন্যাকে ফেস করতে হচ্ছে ট্রায়াল কোর্টে গিয়ে। সেই ঘটনাও সত্যি, এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে অপারেশন বিহারের সেকেন্ড পার্টটা চলছে। দিল্লির ইশারায় ইডি করছে। একথা ভেবে না বলে তো, একথা অস্বীকার করে তো লাভ নেই যে ইডি আলটিমেটলি দিল্লির নির্দেশ মোতাবেক শেষ পর্যন্ত তারা তার খাতা খোলে, সেটাই তারা করছেন বিহারের ক্ষেত্রে। এবার আসুন, বিহার গেল, বিহারের পর ঝাড়খণ্ডে আপনারা জানেন ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন, সেই হেমন্ত সোরেনের অদ্ভুত একটা ঘটনা ঘটেছে। গতকালই ঘটনাটা ঘটেছে। অপারেশন ঝাড়খণ্ড চলছে। কীরকম? ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন ইন্ডিয়া জোটের শরিক, তাঁকে বারবার করে ইডি ডেকেছেন। আমি দেখছিলাম হিসেব করে 23শে আগস্ট থেকে
29শে জানুয়ারি পর্যন্ত 10বার ডাকা হয়েছে হেমন্ত সোরেনকে, এবং হেমন্ত সোরেনের এগেন্সে প্রচুর নির্দিষ্ট তথ্য নিয়ে ইডি তদন্ত করছে। 10 বারের মধ্যে কয়েকবার গেছেন, কয়েকবার যাননি। এদিন 29 তারিখ যাওয়ার কথা ছিল, শেষ পর্যন্ত দিল্লির বাড়িতে তিনি ইডির মুখোমুখি হবেন। সেই অনুযায়ী ইডি দিল্লির বাড়িতে, হেমন্ত সোরেন দিল্লিতে ছিলেন, হেমন্ত সোরেন দিল্লির বাড়িতে চলে গেছেন, গিয়ে দেখেন হেমন্ত সোরেন দিল্লির বাড়িতে নেই। তার আগে হেমন্ত সোরেন বলে নেওয়া দরকার, ঝাড়খণ্ড থেকে, রাঁচি থেকে হেমন্ত সোরেন প্লেনে করে দিল্লি গেছেন, এবং সেই দিল্লিতে গিয়ে তার নিজস্ব ফ্লাইট, একটি কোম্পানির ভাড়া করা এয়ার ফ্লাইট, সেটাকে রেখে দিয়েছেন এয়ারপোর্টে করে তিনি তার দিল্লির বাসভবনে ছিলেন। এবং স্বাভাবিকভাবে ইডি তার বাড়িতে গেছেন যে তাকে জিজ্ঞাসাবাদ করবেন, এবং হেমন্ত সোরেন কোনো একটা জায়গায় আঁচ করছিলেন। শেষ পর্যন্ত তিনি হয়তো অ্যারেস্টেড হবেন, তার বিরুদ্ধে যা যা অভিযোগ আছে। ঠিক এই প্রেক্ষিতে ইডি তার বাড়িতে গিয়ে 9 ঘন্টা তার বাড়ির সামনে অপেক্ষা করে, কিন্তু হেমন্ত সোরেন বাড়িতে নেই। এবং স্বাভাবিকভাবে ঠিক সেই পরিস্থিতিতে ইডি আঁচ করে যে তিনি দিল্লির এয়ারপোর্টে গিয়ে ফ্লাইট ধরে রাঁচিতে চলে আসবেন। সেই মোতাবেক দিল্লির এয়ারপোর্টে ইডির অফিসাররা হেমন্ত সোরেনের যে ফ্লাইট, ব্যক্তিগত ফ্লাইট, সেই ব্যক্তিগত ফ্লাইটের ওখানে অপেক্ষা করেন যে হেমন্ত সোরেন সেখানে গেলেই তাকে টেনে নিয়ে চলে আসবেন ইডির প্রবর্তন ভবনে। এই পরিস্থিতি যখন তৈরি হয়, তখন হঠাৎ জানা যায় হেমন্ত সোরেন তার আগের রাতে, গভীর রাতে তিনি গাড়ি করে বেরিয়ে যান রাঁচিতে, অর্থাৎ ইডিকে ধোঁকা দেওয়ায়। ইডি গিয়ে তার বাড়ির সামনে অপেক্ষা করছে, অথচ মাঝরাতে প্র্যাকটিক্যালি হেমন্ত সোরেন তার বাড়ি থেকে, দিল্লির বাড়ি থেকে, বাসভবন থেকে গাড়িতে করে বেরিয়ে যান, এবং সেই গাড়িতে করে সরাসরি রাঁচি এসে পৌঁছন। যখন সারা ভারতবর্ষে এটা রটে গেছে যে হেমন্ত সোরেনকে পাওয়া যাচ্ছে না, রাঁচির মানে ঝাড়খণ্ডের যিনি মুখ্যমন্ত্রী তাকে ইডি খুঁজে পাচ্ছে না, তিনি বেপাত্তা, সেই সময় কিছুক্ষণ বাদে দেখা গেল হেমন্ত সোরেন তার অন্যান্য মন্ত্রী এবং বিধায়কদের নিয়ে তার রাঁচির বাসভবনে তিনি বৈঠক করছেন, সেখানে তার স্ত্রীও উপস্থিত। অর্থাৎ এই ইডির সঙ্গে লুকোচুরি খেলাটা হেমন্ত সোরেন চলছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেটা খুব ইন্টারেস্টিং খবর, যেটা বাংলার মানুষের জানা দরকার, যে সেই সময় দাঁড়িয়ে হেমন্ত সোরেনের বাড়ি থেকে BMW গাড়ি, সেইটাকে অ্যাটাচ করে নেয় ইডি এবং গাড়িটাকে নিয়ে চলে আসে। তার কারণ মানে দিল্লি থেকে প্রবর্তন ভবনের গাড়িটাকে নিয়ে চলে যাওয়া হয়। সেই গাড়িটা বেসিক্যালি অন্ধকার জগতের টাকা দিয়ে কেনা হয়েছিল ইডির হাতে নির্দিষ্ট তথ্য থাকার ভিত্তিতে। ফলে একজন রাজ্যের মুখ্যমন্ত্রীর গাড়ি হাইজ্যাক করে নিল ইডি, এক। দ্বিতীয়ত হচ্ছে, যা খবর সংবাদ মাধ্যমে রিফ্লেক্টেড হয়েছে, 36 লাখ টাকা তার বাড়িতে, দিল্লির বাড়িতে তল্লাশি করে সেখান থেকে ইডি সিজ করে নিয়ে চলে গেছে। এই পরিস্থিতি হচ্ছে অপারেশন ঝাড়খণ্ড। আপনারা দেখলেন অপারেশন বিহারের কথা বললাম, অপারেশন ঝাড়খণ্ডের কথা বললাম, দুটোই কিন্তু বেসিক্যালি ইন্ডিয়া জোটের হাতে ছিল। বিহার শেষ, ঝাড়খণ্ড কিন্তু যাবো করছে, এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকের এই প্রতিবেদনে আপনাদের কাছে মূল যেটা প্রশ্ন নিয়ে এলাম, যে অপারেশন বিহার তো হলো, অপারেশন ঝাড়খণ্ড হলো, অপারেশন মহারাষ্ট্র হয়ে গেছে, তাহলে অপারেশন পশ্চিমবঙ্গ, অপারেশন কয়লা ভাইপো কবে হবে? কয়লা ভাইপোর এগেনস্টে কি ডকুমেন্টস, এভিডেন্স ইডির হাতে কম আছে? নিশ্চিতভাবে নয়, অনেক বেশি এভিডেন্স এবং ডকুমেন্টস আছে। তাহলে সেই কয়লা ভাইপোকে ডেকে ইন্টারোগেশন করে প্রয়োজন হলে তাকে কাস্টাডিতে নেওয়ার কাজটা দিল্লি কবে করবে, কিসের জন্য করবে, এখনও কি অপেক্ষা করছে? দেখুন, দুটো সম্ভাবনার কথা আমাদের মাথায় এসছে। তার আগে আমি আপনাদের কাছে বলি যে এর আগে অপারেশন মহারাষ্ট্র তো অনেক দিন আগে হয়ে গেছে। একনাথ শিন্ডে প্রায় বছরখানেক আগে সেখানে সরকার গড়েছেন, এবং শুধু তাই নয়, সাম্প্রতিককালে আপনারা জানেন ন্যায়যাত্রা হচ্ছে রাহুল গান্ধীর, মণিপুর থেকে মহারাষ্ট্রে গিয়ে শেষ হবে। সেই মহারাষ্ট্রে সেখানকার একনাথ শিন্ডে, সেই শিন্ডে ইতিমধ্যে কংগ্রেসের যিনি ওখানে একজন খুব পিলার হিসেবে ছিলেন, মিলিন্দ দেওরা, যিনি দীর্ঘদিন কংগ্রেসের মন্ত্রী ছিলেন, তরুণ তুর্কি নেতা মহারাষ্ট্রের, তাঁকে একনাথ শিন্ডে কোনো একটা টোপ দিয়ে সরাসরি রাহুল গান্ধী গিয়ে যখন পৌঁছবেন তার আগে হাতে পতাকা তুলে দেবেন, তার আগে মিলিন্দ দেওরাকে কংগ্রেস থেকে একনাথ শিন্ডে তার নিজের দলে নিয়ে নিয়েছেন। এটা অপারেশন মহারাষ্ট্র, এটা দ্বিতীয় পার্ট ওখানে হয়ে গেছে। এগুলো খুব ইন্টারেস্টিং অঙ্ক, এবং এখানে এই প্রেক্ষিতে একটু বলে নেওয়া ভালো। কিছুদিন আগে দীপঙ্কর ভট্টাচার্য, CPI-ML-এর, তিনি এইসব ইনভেস্টিগেশনগুলো, তিনি তার রিডিংগুলো খুব নিখুঁত করার চেষ্টা করেন। আমি তার একটা বক্তব্য শুনছিলাম, বলছিলেন যে দেখুন, ভারতবর্ষের মাটিতে বিজেপিকে রোখা তখনই সম্ভব যখন 4টে রাজ্যে আমরা বিজেপির বিজয়রথ আটকাতে পারবো। 1 পশ্চিমবঙ্গ, 2 বিহার, 3 ঝাড়খণ্ড এবং 4 হচ্ছে মহারাষ্ট্র। এই 3টে রাজ্য নিয়ে প্রায় 140টার কাছাকাছি লোকসভার সদস্যের আসন আছে, এবং এই জায়গাটাতে বিজেপির বিজয়রথ যদি আমরা আটকে দিতে পারি, তাহলেই কিন্তু বিজেপির কেন্দ্রে ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। এ ধরনের একটা ন্যারেটিভ তিনি বর্ণনা করছিলেন। যদি সেটাই সত্যি হয়, আমি সত্যি নয় আমি তাও বলছি, তাহলে তো অলরেডি বিহারে বিজয়রথটাকে আটকে দেওয়া গেল, ঝাড়খণ্ড যাবো করছে,
পশ্চিমবঙ্গের সিচুয়েশন আমি পরে আসছি। মহারাষ্ট্রে একনাথ সিন্দেকে সেখানে ক্ষমতায় বসিয়ে অনেকটা অ্যাডভান্টেজ বিজেপি সিচুয়েশনটা পৌঁছে গেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাহলে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে শেষ পর্যন্ত অপারেশন পশ্চিমবঙ্গটা কবে হবে, সেটা কি লাস্ট অ্যাটেম্প? দেখুন, অপারেশন পশ্চিমবঙ্গ দরকার কেন, এটা নিয়ে খুব সংক্ষেপে আমি কিছু কথা আপনাদের কাছে বলবো। অপারেশন পশ্চিমবঙ্গে এই কারণে দরকার, তার কারণ পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডার ক্রমশ শেষের পথে। আপনি ভেবে দেখুন তো, শেখ শাহজাহান 24 দিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য পুলিশ, নাজার থানার পুলিশ তাকে লুকিয়ে রেখে দিয়েছে, আর কোর্টে গিয়ে একটা ছেলে খেলা হচ্ছে। সবাই জানে যে শেখ শাহজাহান মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপোর কাস্টাডিতে আছে। তাই কোথায় গেছে আমরা তো জানি না, খুঁজে বেড়াচ্ছি, পুলিশ খুঁজছে, এইসব চলছে, সিটে তদন্ত হচ্ছে, সব কোর্টকে ধোকা দেওয়ার খেলা চলছে। শেখ শাহজাহানের মতো একজন অপরাধীকে রাজ্যের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো আড়াল করছে, এক। দ্বিতীয়ত, আপনারা জানেন গতকাল আরও একটা ঘটনা, গত পরশু দিন একটা ঘটনা বা 2-3 দিন আগে ঘটনাটা ঘটেছে। নরেন্দ্রপুর একটি স্কুলের মধ্যে থেকে তৃণমূলের বাহিনী গিয়ে, 50 জনের বাহিনী গিয়ে বেধড়ক পিটিয়েছেন, শিক্ষকদের পিটিয়েছেন। সেটা নিয়ে প্রচুর হুল্লোড় হচ্ছে, টিভিতে আমরা দেখছি। বিশ্বজিৎ বসু বেঞ্চে সেই মামলাটা গেছে। বিশ্বজিৎ বসু সরাসরি বলেছেন যে আজকে রাত্রের মধ্যে তাদের গ্রেফতার করতে হবে। পরশু দিনের এটা রায় দিয়েছেন। পরশু দিন রাত চলে গেছে, গ্রেফতার নেই। গতকাল সারাদিন গ্রেফতার নেই। গতকাল থানার ওসি ওই এর স্কুলের মধ্যে ইনভেস্টিগেশনে গেছেন, তাকে যখন সাংবাদিকরা চেপে ধরেছেন, বলছেন যে আপনারা কেন গ্রেফতার করছেন না, বলে আমার কাছে গ্রেফতারের নির্দেশ নেই। ভাবতে পারেন, যেখানে বিশ্বজিৎ বসু বিচারপতি, তিনি বলছেন গ্রেফতার আজকে রাত্রের মধ্যে সবাইকে করতে হবে, সেখানে থানার ওসি মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলছেন আমার কাছে গ্রেফতারের নির্দেশ নেই। অর্থাৎ এসপি লেভেল থেকে চেপে দেওয়া হয়েছে, গ্রেফতার করতে হবে না। এইভাবে চলছে এই রাজ্য প্রশাসনটা। ফলে এই রাজ্যে এই প্রশাসন চালালে যদি সামনে লোকসভা নির্বাচন হয়, সেই লোকসভা নির্বাচনে যতই বিজেপি নানান ফ্যাক্টরস নিয়ে ভালো পজিশনে থাকুক না কেন, যদি ভাইপো অ্যারেস্টেড হয়, তাহলে এই ক্রিমিনালগুলো কিন্তু জেলে ঢুকবে। আমি তার পক্ষে একটা প্রমাণ আপনাদের কাছে দেব। আমি আজকে এই প্রতিবেদন শেষ করার আগে খুব ইন্টারেস্টিং একটা তথ্য আপনাদের কাছে দেবো। আমরা তো বাংলার বাইরে তথ্য নিয়ে আলোচনা করি না। আমি যখন এই প্রতিবেদন তৈরি করছি তখন দেখলাম পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া বলে একটি সংস্থা, যাকে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তোয়াজ করে রেখেছিলেন। করোনাকালেও বিশাল লম্বা মিছিল করার অনুমতি তাদের দিয়ে দিতেন যখন বিরোধী দলকে দিতেন না মুর্শিদাবাদের মাটিতে। সেই পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার 14 জন সদস্য কেরলের মতো জায়গায়, কেরলে যেখানে শাসন ব্যবস্থা আছে সিপিএম, সেখানে শ্রীনিবাসন বলে বিজেপির ওবিসি মোর্চার একজন প্রেসিডেন্টকে হত্যা করেছিল 2021 ডিসেম্বর মাসে। এবং সেই হত্যার লীলা সংগঠিত করার জন্য 14 জন অভিযুক্ত হয়েছিল। সেই পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া পিএফআই এর 14 জন সদস্যকে কেরালা সেশন কোর্ট একসঙ্গে 14 জনকে ফাঁসির নির্দেশ দিল। যখন এই পশ্চিমবঙ্গে সেই পিএফআইকে তোয়াজ করে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে লম্বা মিছিল করতেন, মিছিল করানোর অনুমতি দিতেন, সেই সময় সেই পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া কেরল, সেটাও কিন্তু বিজেপি শাসিত রাজ্য নয়, অথচ বিজেপির একজন প্রেসিডেন্ট মারা যাওয়ার ফলে তার জন্য সেই 14 জনের ব্যাপারে এন্টায়ার পুলিশ এই ইনভেস্টিগেশনটা করেছে, করে কোর্টের কাছে কাগজপত্র সাবমিট করেছে এবং শেষ পর্যন্ত তাদের 14 জনকে ফাঁসির নির্দেশ দিয়েছে সেশনস কোর্ট। আজকে এই প্রতিবেদন যখন পেশ করছে ঠিক তার আগের দিন। আমার প্রশ্নটা এখানে দেখুন, বিজেপি কেরলে কোনো ফ্যাক্টর না, কংগ্রেস এবং সিপিএম সেখানে মোটামুটি রুল করে। সেই সিপিএম পিনারাই বিজয়ন, তিনি সেখানকার মুখ্যমন্ত্রী, তিনি তো হাত তুলে দিতে পারতেন, মরেছে বিজেপির লোক মরেছে, আমার কি। কিন্তু তিনি তার পুলিশকে কাজে লাগিয়ে 2 বছরের মধ্যে 14 জন পিএফআই কর্মীকে শেষ পর্যন্ত ফাঁসির মঞ্চে দাঁড়ানোর ব্যবস্থা করে দিয়েছেন। দিস ইজ হোয়াট অ্যাডমিনিস্ট্রেশন ইজ। যে বিজেপির লোক মারা গেছেন, কিন্তু তিনি তো আমার রাজ্যের নাগরিক, পিনারাই বিজয়ন ভেবেছেন, তার জন্যই তার পুলিশকে কাজে লাগিয়ে 2 বছরের মধ্যে 14টা লোককে ফাঁসি করেছে। আচ্ছা বলুন তো, আমি বাংলা বার্তা দর্শকদের কাছে প্রশ্ন করছি, সেই যে বিধানসভা 2021 নির্বাচনের পর কতজন, প্রায় 70 না 72 জন মানুষের মারা গেছেন এই বাংলায়, কতজন বিরোধী দলের কর্মী মারা গেছেন, একজনের অপরাধীকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের শাস্তি সুনিশ্চিত করেছেন। কিংবা ছেড়ে দিন পঞ্চায়েত নির্বাচন, 56টা মানুষের প্রাণ গেছে, নিজের দলের লোকও মারা গেছে, বিজেপি সিপিএম কংগ্রেসের লোকও মারা গেছে, একটা অপরাধীকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তার ফাঁসি ছেড়ে দিন যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থা করেছেন। পিনারাই বিজয়ন করেন, মমতা বন্দ্যোপাধ্যায় পারেন না কেন? এই জন্যই দরকার শেষ পর্যন্ত এ রাজ্যের অপারেশন ভাইপো অপারেশন। এই রাজ্যের দরকার এই রাজ্যের দরকার ইডির টোটাল ইনভলভমেন্ট, শুধু না, অপরাধীকে একদম গ্রিল করার জন্য সর্বোচ্চ ভাইপোকে অ্যারেস্ট করে কাস্টাডিতে নিয়ে সমস্ত অপরাধ জগৎগুলোকে উন্মোচিত করাটা দরকার। সেই কারণে দরকার। বিজেপির তলা লেভেলের কর্মীদের কথাটা নেতারা শোনেন কিনা জানি না, একা শুভেন্দু পাগলের মতো চিৎকার করে যাচ্ছেন, ভাইপোর অ্যারেস্টের ব্যাপারটা চিৎকার করে যাচ্ছেন। অন্য বিজেপি নেতারা করেন না কেন, কিসের জন্য করেন না?
বিজেপি কর্মীদের কাছে সেই সব বিজেপির নেতারা বলুন, পশ্চিমবঙ্গ রাজ্য স্তরে অনেক বিধায়ক সাংসদ অনেক আছেন, অনেক বিজেপির বড় বড় নেতারা আছেন, তাঁরা কেন ভাইপোর অ্যারেস্টের জন্য দিল্লিতে গিয়ে অনশনে বসছেন না? এই জবাবটা বিজেপি সেই সব রাজ্য স্তরের সমস্ত নেতা এক্সেপ্ট শুভেন্দু অধিকারী বিজেপির কর্মীদের কাছে জবাবটা দিন। আর ওই যে 56 জন মানুষের মধ্যে যতজন বিজেপি কর্মী মারা গেছেন তাঁদের পরিবারের কাছে জবাব দিন যে আপনারা নীরব কেন, সাইলেন্ট কেন? একা শুভেন্দুর কি দায় নাকি চিৎকার করা যে ভাইপোর অ্যারেস্টটাকে সুনিশ্চিত করা? আমি এই প্রতিবেদন শেষ করব আরও একটা ছোট্ট ইন্টারভিউ দিয়ে। আমি আপনাদের কাছে বলছি বারবার যে অপরাধীদের, ক্রিমিনালদের বাঁচিয়ে রাখার কাজটা করছেন অন্য কেউ নয়, এই রাজ্য সরকার, এই তৃণমূল সরকার, এই তৃণমূলের সর্বোচ্চ স্তরের নেতৃত্ব। আমরা শুনেছিলাম না ভাইপোর একটা বক্তব্য দিয়ে, কি করেছে শাহজাহান, কি করেছে শাহজাহান, সেটাই তো আসল। এটাই তো কি করেছে কেষ্টর, একই ধরনের সাউন্ডটা আমরা শুনলাম ভাইপোর কাছে। কি করেছে কেষ্টর, কি করেছে শাহজাহান। শাহজাহানদের বাঁচিয়ে না রাখলে তো ভোটটা করা যাবে না, তাই শাহজাহানকে বাঁচিয়ে রাখা দরকার। আমাদের আজকে সকালবেলা আমাদের বাংলা বার্তা দপ্তরে এক ভদ্রলোক ফোন করেছেন, 84 বছর বয়স ভদ্রলোকের নাম শ্যামল বোস, ব্যারাকপুরে থাকেন। বলছেন, শর্মাবু আমি মন্ত্রী হব বইটা দেখেছিলেন জওহর রায়? হ্যাঁ আমি দেখেছি। মানে একটা ডায়লগ ছিল সেখানে, শুনেছিলেন, মনে পড়ে আপনার? বলে ডায়লগটা বললেন, আমার মনে পড়লো। বলছেন যে জওহর রায় বলছেন, আমি যদি মন্ত্রী হই না ক্রিমিনাল অ্যাক্টিভিটিগুলোকে ন্যাশনালাইজ করে দেবো। জওহর রায় বলছেন ক্রিমিনাল অ্যাক্টিভিটিগুলোকে ন্যাশনালাইজ করে দেবো, লুকিচুরি ক্রিমিনাল অ্যাক্টিভিটি করতে হবে না, প্রকাশ্যে করতে হবে। হেসেছিল মানুষ সেই সময়, কিন্তু কেউ বোঝেনি এক সময় এই রাজ্যে এমন একটা শাসন ব্যবস্থা আসবে যেখানটা ক্রিমিনাল স্টেটে ন্যাশনালাইজেশন হয়ে গেছে, যার জন্য ভাইপো বলেন কি করেছে শাহজাহান। আমি ওই ভাইপোর একটা বাইট এবিপি আনন্দে হয়েছে, আমি সেই বাইটটা আপনাদের কাছে শোনাবো। দেখুন কি নির্লজ্জভাবে শেখ শাহজাহানের হয়ে ওকালতি করছেন, সেটা শুনবেন। আর সেখানে দাঁড়িয়ে বলছেন যে ওর ভেতরে ছিল, কি করে বুঝবেন? সেখানে মোবাইল ফোন ক্র্যাক করে ইডি দেখছে ভেতরে শেখ শাহজাহান বসে আছে, বলছে শেখ শাহজাহান ভেতরে ছিল, বুঝবো কী করে? আবার এই যে ইডিকে মারাচ্ছে, কে মেরেছে তদন্ত না হলে তো বোঝা যাবে না। মানে কি ক্রিমিনাল মাইন্ডসেট না হলে কেউ এই জাতীয় কথাবার্তা বলতে পারে? আমি সেই ভাইপোর বক্তব্যটা এবিপি আনন্দে যেটা সম্প্রচারিত হয়েছে সেটা শোনাবো, আর তারপর আমরা এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছিলাম দীপাঞ্জন চক্রবর্তীকে মুম্বাইতে, কি বললেন সেটাও শোনাবো। শেখ শাহজাহান কি করেছে? আমি তো যেদিনকে ঘটনা ঘটেছে শেখ শাহজাহান ছিল বলে আমার জানা নেই। কিছু লোকের বিক্ষোভ আমি দেখতে পেয়েছি, আমি জানি না। তবে যে ঘটনাটা ঘটেছে অনভিপ্রেত, এবং এই ঘটনাটা না ঘটলেই ভালো হতো। যে ঘটনাটা সেদিনকে তার বাড়ির বাইরে ঘটেছে, এটা কে ঘটিয়েছে তদন্ত ছাড়া বলা যাবে না। এবং তো কেস তো সাবজুডিস, অলরেডি ইডিও মামলা করেছে, অলরেডি সিট গঠন করে তদন্ত হচ্ছে। তো যতক্ষণ না তদন্তে কোনো রকম কোনো ফয়সালা হচ্ছে, আমি কি করে বলতে পারি এর পিছনে কে আছে? আমি তো গণৎকার নই, জ্যোতিষ নই। দেখুন সম্রা, এই স্বাধীনোত্তর ভারতবর্ষে এতদিন আমরা শুনে এসেছি একটি ইংরেজি শব্দ, যে আপনি কথাটা বললেন আমি মন্ত্রী হব, সেটা যে ইংরেজিতে একটা টার্মিনোলজি ব্যবহার হতো, ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স, রাজনীতির অপরাধীকরণ। এরা গত 10 বছরে ওটা চেঞ্জ করে দিয়েছে, এবং সারা ওই বাংলা এখন ভারতবর্ষকে রাস্তা দেখাবে হয়তো, ওই হোয়াট বেঙ্গল থিংস টুডে অল ইন্ডিয়া উইল থিংক টুমরো। যে এটা এখন আর ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স নেই, এখন হয়ে গেছে পলিটিসাইজেশন অফ ক্রিমিনালস, যে অপরাধীদের রাজনীতিকরণ। এবার রাজনীতির অপরাধীকরণ হবে না। এখন ব্যাপারটা হচ্ছে, ওই ক্লিপিংটা আমি দেখেছি, এই ক্লিপিংটা যদি আপনি আপাতভাবে দেখেন, প্রথমত একজন সাংসদ কি করে বলতে পারেন যে কি করেছে? যদি কিছুই না করে থাকে তাহলে কিন্তু এই যে ইডি সিবিআই হাইকোর্টে গেল, এটা তো হতোই না। হাইকোর্ট সিটের জয়েন্ট সিট, এবং সেটা নিয়ে বিতর্ক চলছে, কোর্টে আদালতে মামলা চলছে, এই সমস্ত চলছে। বাট যদি কিছুই না করে থাকতো তাহলে কিন্তু হাইকোর্ট এটাকে মান্যতাই দিত না, কোনো সিটের আবেদন গ্রাহ্যই করতো না। যখন আদালত মান্যতা দিয়েছে, তার মানে প্রাইমা ফেসি বেশ কিছু প্রুফ এভিডেন্স ইডি সিবিআই আদালতে হাজির করতে পেরেছেন। সেখানে যদি কি করেছে বলা হয়, সেটা কিন্তু সরাসরি আদালত অবমাননা। আমি জানি না ওই ভদ্রলোকটির কাছে কোনো আইনজীবী বন্ধু পরামর্শদাতা আছেন কিনা, একবার জেনে নিতে পারেন। দ্বিতীয়, আপনি যদি পুরো বক্তব্যটা দেখেন, সেখানে বলছেন যে কি করেছে, আবার পরে বলছেন আমি গণৎকার নই। আর যদি গণৎকার না হন তাহলে উনি জানলেন কি করে যে সেই সময় শাহজাহান ছিল না?
তথ্য প্রমাণ কি বলছে সেটা পরের ব্যাপার। তৃতীয়, এটা কালকেই সম্ভবত দেখলাম বাংলার ক্যাবিনেটের অন্যতম সিনিয়র একজন মন্ত্রী, সে প্রকাশ্যে টিভি ক্যামেরার সামনে বলছে শেখ শাহজাহান অন্যায় করেছে, এটা দল সমর্থন করে না। এবার ঘটনাচক্রে এই যে ভদ্রলোকটি যিনি বলছেন কি করেছে শেখ শাহজাহান, উনি ওই দলে নেই নাকি একটা আঞ্চলিক দলের সর্বভারতীয় কোনো একটা পোস্টে রয়েছেন। তো এটা কিন্তু যে কিছুদিন ধরে এক শ্রেণীর মিডিয়া বাজারে খাওয়াচ্ছে যে ওই রাজনৈতিক দলটির নবীন প্রবীণের দ্বন্দ্ব, যে প্রবীণ বলছে শেখ শাহজাহান অপরাধ করেছে, নবীন বলছে কিছুই করেনি। আমি এটা বিশ্বাসই করি না নবীন প্রবীণের দ্বন্দ্ব। এটা পুরো ব্যাপারটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, একটা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এবং এটা তো দেখুন, আপনি যদি অন্যভাবে দেখেন, এটা তো আমরা সবসময় বলবো কোন দলের ক্যাপ্টেন তার ভাইস ক্যাপ্টেন বা অন্যান্য প্লেয়ারদের সে প্রোটেক্ট করবেই, সেটা তার কাজ, সেটা তার ধর্ম। উনি যে ধর্ম পালন করছেন, তিনি কেউ যদি ক্যাপ্টেন হয় আর তার ভাইস ক্যাপ্টেন বা মেম্বার যদি কোনো বড় বিপদে ফেঁসে যায় বা ফেঁসে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এটা ভুলে গেলে চলবে না যে সেই দলটির এটা কিন্তু একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি, আর সেই কালেকটিভ রেসপন্সিবিলিটি থেকে কিন্তু ক্যাপ্টেন বাঁচবে না। এই পরিস্থিতিতে যদি ক্যাপ্টেন তার ভাইস ক্যাপ্টেন বা এরকম অনেক ভাইস ক্যাপ্টেন হয়তো আছে, অন্যতম একজন ভাইস ক্যাপ্টেনকে বাঁচানোর চেষ্টা করে, সেটা তার ধর্মে ঠিক আছে, আইনের ধর্মে ঠিক নয়, সেটা আইন বিচার ব্যবস্থা বুঝে নেবে। কিন্তু এটা পরিষ্কার, আমি বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি, আমি কথাও শুনেছি, 2-3 বার দেখেছি ক্লিপগুলো। এবিপি আনন্দে সম্ভবত গতকাল দেখিয়েছে এটা বা আজকে। আতঙ্ক কোন জায়গায় পৌঁছে গেলে এই সমস্ত মন্তব্য করা হয়। এবং ওই দলেরই সর্বোচ্চ নেত্রী কিন্তু একটা সময় এই বলেছিল, কি করেছে কেষ্ট, কি করেছে পার্থদা, বকটুয়ে ছোট্ট ঘটনা, পার্ক স্ট্রিটে ছোট্ট ঘটনা। এটার যে শুরু হয়েছিল, সেই শুরুটা হয়েছিল আপনার সেই মালদা অথবা মুর্শিদাবাদের নর্থ বেঙ্গলের তিলক চৌধুরী নামে এক মহান ব্যক্তি যখন এক প্রিন্সিপালকে দৌড় করিয়ে মেরেছিলেন, তখনও হয়েছিল ছোট্ট ছোট্ট ছেলেদের সাজানো ঘটনা। তো সেটাই সেই মশাল বয়ে চলেছেন, কিন্তু এর জবাব তো আদালত দেবে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। সন্ময়দা, অনেক ধন্যবাদ দেবাঞ্জন, অনেক ধন্যবাদ। আমি একটা মূল্যায়ন চাইছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের, এই নির্লজ্জ বক্তব্যের, এবং ক্রিমিনালকে অপরাধীকে আড়াল করা এবং পাশাপাশি একটা উদ্ধত্ত দেখিয়ে পুরো ব্যাপারটাকে একটা অস্বীকার করার দিকে নিয়ে যাওয়া। মানুষকে সবাই মিলে আমরা এত বোকা ভাবি, মানে আমি ভাবি যে একজন, তিনি তো সাংসদ, একবার ভাবেন না যে সাধারণ মানুষ তার এই চালাকিটা প্রত্যেকটা মিনিটে মিনিটে ধরতে পারছে না। হয়তো তিনি ভোটে লড়বেন, ভোটে জিতবেন, সব ঠিক আছে, কিন্তু ক্রিমিনালকে, একজন শেখ শাহজাহানের মতো অপরাধীকে এইভাবে আড়াল করা, প্রকাশ্যে দাঁড়িয়ে, বাংলার রাজনীতি কিন্তু গত 7 দশকের ইতিহাসে কোন রাজনৈতিক দলের নেতাদের কাছ থেকে এভাবে দেখেনি, সর্বোচ্চ পর্যায়ের নেতাদের কাছ থেকে দেখেনি। খুবই দুঃখের, খুবই দুর্ভাগ্যের। অনেক ধন্যবাদ দেবাঞ্জনদার সঙ্গে থাকার জন্য। একটা শেষ কথা বলি সন্ময়দা, আপনার একটা ব্যাপারে, একটি বক্তব্যে আমি সম্পূর্ণ অসহমত প্রকাশ করছি। নির্লজ্জ ব্যাপারটা কি এখনো কি আপনি ধরে রেখেছেন যে এই সমস্ত প্রাণীদের লজ্জা, বিবেকবোধ এই সমস্ত কিছু রয়েছে? তাহলে তো ব্যাপারটা হয়ই না। নির্লজ্জ হয়ে যদি গরু কয়লা থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও ছেলেপুলেদের, হাজার হাজার ছেলে মেয়েদের চাকরি চুরি করে নেই, প্রকাশ্য রাজপথে দেখছি যোগ্যতা সম্পন্ন একজন মহিলা শিক্ষিকার পদপ্রার্থী, তিনি মাথা নাড়া করে ফেলছেন, তারপরও যাদের ঘুম ভাঙে না, তারপরে আপনি যদি এদের বলেন নির্লজ্জের মতো, এই ব্যাপারটা অনেকটা সোনার পাথর বাটি হয়ে গেল। এই শ্রেণীর রাজনীতিবিদদের লজ্জা, শরম এসব কিছু নেই। এবং আতঙ্ক যখন আসে, সেই পুরনো প্রবাদ, ব্রাহ্মণের গরু হারিয়ে গেলে ব্রাহ্মণ তার নিজের স্ত্রীকেও মা বলে ডেকে ফেলে, সেই আতঙ্কটা দেখা যাচ্ছে। কারণ এই সমস্ত সম্প্রদায় তো দেশের হয়ে, দলের হয়ে কাজ করবে, তারাই তো ভোটে জেতাবে, তারাই তো ওই দিল্লির বড় বাড়িতে পাঠাবে। সুতরাং এদের কাছ থেকে কিছু বেশি আশা করা যায় না। এখন আইন আদালত কি বলবে, জনগণ কি বলবে, সেটাই দেখার অপেক্ষা। অনেক ধন্যবাদ দীপাঞ্জন দা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ, জয় হিন্দ।